জানতে পেরেছো শ্রমিকদের ব্যাপারে? কোথায় ছিল বিজয়ের খুনের সময়? স্যার এখনো অবধি সবকটার খবর পাইনি স্যার, প্রসেস চলছে। স্যার হ্যাঁ পুরবি, স্যার এমন একটা কথা জানতে পেরেছি যেটার বিজয়ের মৃত্যুর সাথে যোগাযোগ থাকতে পারে। কি বলো তাড়াতাড়ি। স্যার এই দেখুন, ধরে নিতে পারেন মৃত্যুর কিছুক্ষণ আগেই রাত 12:09 সময় বিজয় ওর অ্যাকাউন্ট থেকে কাউকে 50 কোটি ট্রান্সফার করেছিল। 50 কোটি টাকা? এত বড় অ্যামাউন্ট কার কার নামে ট্রান্সফার করা হয়েছে? পানামাতে কোনো অ্যাকাউন্ট আছে, কার এটা জানা নেই। খুনি নিশ্চয়ই এই ট্রানজ্যাকশন জোর করে করিয়েছিল বিজয়কে প্রেসার দিয়ে। গত 6 মাস ধরে শ্রমিকদের মাইনে দেয়নি আর রাতারাতি 50 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, ওই ওয়ার্কারদের মধ্যে কেউ নয় তো? না 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 পঙ্কজ, কোনো গরিব শ্রমিক এত সিকিউরিটি লাগানো বাড়িতে পানামার মতন ব্যাংকে মানি ট্রান্সফার করবে? না, এটা আমি বিশ্বাস করি না। স্যার হতে পারে চেনাশোনা কেউ, মানে আশেপাশের কেউ, এমন কোনো শত্রু যে ভালো করে জানে যে বিজয়ের বাড়ির সিকিউরিটি কি করে ভাঙা যায়। কে হতে পারে? জ্যাকলিন, আরে প্রচন্ড গরম লাগছে তো, একটু এসি টেম্পারেচারটা 20 করে দাও তো। করে দিয়েছি বস। এখন রুমের টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। নাইস। আর জ্যাকলিন, আমার আর একটা কাজ করো, রুমের লাইটটা একটু কমিয়ে দাও, আমি একটু আরাম করতে চাই। আরে জ্যাকলিন, আরে তোমার মনে আছে না কাল আমার দুবাইতে মিটিং আছে? ইয়েস বস, মিটিং এর সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা এটা বলো তো, কালকে দুবাইয়ের টেম্পারেচার কেমন থাকবে? এমনিতে তো কাল দুবাইয়ের টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বস আপনার টেম্পারেচার কিন্তু বরফের থেকেও বেশি ঠান্ডা থাকবে। তার মানে বস, মৃতদেহের টেম্পারেচার ঠান্ডাই থাকে। কি? মনে হচ্ছে তোমার সফটওয়্যারের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এটা কি ধরনের মজা? এটা মজার কথা না বস, এটা সত্যিই হতে চলেছে। বস, আপনার কোনো শেষ ইচ্ছে? চুপ করো, কি বাজে কথা বলছো? কে কে কে? বাইরে এসো। বস, আমরা দুজন ছাড়া এখানে আর কেউই নেই। তাছাড়া আপনি আমার সঙ্গ পছন্দ করেন, তাই তো? আরে চুপ করো। কোনো লাভ নেই বস, আমি সমস্ত দরজা লক করে দিয়েছি। বস, আপনি ভিতরে কেন চলে গেলেন? আসুন, বাইরে আসুন। কে তুমি? হ্যালো হ্যালো, আমি রাজেশ কুমার বলছি। আমাকে কেউ মেরে ফেলতে চাইছে। আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসুন প্লিজ। খোলো জ্যাকলিন, খোলো। বস, দরজা তখনই খোলা হবে যখন আপনি আমার একটা কথা রাখবেন। বলো বলো, তোমার কি চাই? কি চাই তোমার, বলো। ঠিক আছে, আপনি আপনার ল্যাপটপটা অন করুন। ল্যাপটপ? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। এবার ওটা স্ক্রিনে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। এবার এই অ্যাকাউন্ট নাম্বারে 50 কোটি টাকা ট্রান্সফার করুন। 50 কোটি? এতগুলো টাকা? 50 কোটি টাকা আপনার জীবনের থেকে বেশি কি? না 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 না, আমি দিয়ে দেবো। আমি তোমাকে 50 কোটি দিয়ে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি আমি। দেখো, এই অ্যাকাউন্টে 50 কোটি টাকা আমি ট্রান্সফার করে দিয়েছি। দেখো, এবার আমাকে যেতে দাও। ঠিক আছে বস, এবার আপনি যেতে পারেন। দরজা খোলা আছে। আরে আরে বাহ, দরজা খোলা আছে।
বস, আমি আপনাকে বোকা বানিয়েছি। ফোনের বিপরীতে আমি ছিলাম। আপনার সাহায্যের জন্য কেউ আসবে না। স্যার, এই ঝাড়বাতির হুক তো একদম ঠিক আছে। স্যার এই দেখুন বেডরুমের সিসিটিভি ফুটেজ। মনে হচ্ছে কারো হাত থেকে বাঁচার জন্য ও ওই রুমে যায় আর ভিতর থেকে দরজাটা লক করে দেয়। একবারে এই রাজেশের ওয়াইফের সঙ্গে কথা বলা যাক। এক্সকিউজ মি ম্যাম, এই রাজেশ ছাড়া ওই সিকিউরিটি কোড আর কে কে জানতো? রাজেশ ছাড়া এই কোডের ব্যাপারে আর কেউই জানতো না স্যার। এমনকি ও আমাকেও এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। স্যার, এই খুনি কোড কি করে জানলো? ও ভেতরে এলো কি করে? এক মিনিট, এটা তো ঠিক সেই রকমই যেটা বিজয়ের ঘরে ছিল। রাজেশের মডার্ন টেকনোলজির উপর খুব শখ ছিল। মেশিন, গ্যাজেট সবকিছুতেই সব সময় ও আপ টু ডেট থাকতো। এই বাড়িটাকে স্মার্ট হোমে পরিণত করেছিল ও। প্রত্যেকটা মেশিনকেই ওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন অপারেট করতে জানতো। তার মানে আরো একটা কমন ব্যাপার আছে বিজয় আর রাজেশের মধ্যে, যেটা হলো টেকনোলজি। আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে রাজেশ এই ব্যাপারটাকে সমর্থন করে যে মেশিন, অফিস আর ফ্যাক্টরি থেকে মানুষকে রিপ্লেস করে দেবে। আর মজুরদের ক্ষোভটাও এই বিষয় নিয়েই ছিল, বিজয়ের উপর। ম্যাডাম, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে যে রাজেশ স্যার অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা কোথাও উধাও হয়ে গেছে। এক মিনিট, ওই 50 কোটি টাকা কোথায় গিয়েছিল? মানে কোনো পানামার অ্যাকাউন্টে? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? এবার তো মনে হচ্ছে যে এই বিজয় আর রাজেশের খুনি একজনই, যে বড় লোকেদের টার্গেট বানাচ্ছে। ওকে যদি এখনই না ধরা যায় তাহলে হয়তো অনেকগুলো খুন হবে। চলো রঘুকে গিয়ে এটা বলি। চলো, চলে এসো, চলে এসো। আরে রঘুদা, দরজা খোলো! আরে রঘুদা, রঘুদা, দরজাটা খোলো দরজা না। খোলো! রঘুদা, দরজা খোলো! রঘু ভাই, আরে রঘুদা, তাড়াতাড়ি তুমি এদিকে আসো না একবার। আরে কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। আরে মোবাইল চেক করো তোমার। মেসেজ, মেসেজ পড়ো, মেসেজ। টাকা মানে? আরে মোবাইলটা চেক করো তোমার। 10 লাখ টাকা এসেছে আমার অ্যাকাউন্টে, কিন্তু কোথা থেকে? এই যে আমার অ্যাকাউন্টে কেউ 10 লাখ টাকা দিয়েছে। শুধু তোমার অ্যাকাউন্টেই নয় দাদা, আমাদের সবার অ্যাকাউন্টেই 10 লাখ টাকা ঢুকেছে। 10 লাখ! রঘুদা, আমরা তো বড় লোক হয়ে গেলাম। এবার না জীবনের সব স্বপ্ন পূরণ করব আমরা। আমি তো ঠিক করেই নিয়েছি দাদা, একটা দামি গাড়ি কিনবো। আমি আমার বউকে নিয়ে বিদেশে যেতে চাই। ব্যাস। এক মিনিট, অত লাফানোর মতো কিছু হয়নি। এতগুলো টাকা আমাদের অ্যাকাউন্টে এলো কি করে? আরে কি যায় আসে, যেখান থেকে হোক এসেছে। আমার ব্যাপারটা সুবিধের লাগছে না। আমার মনে হয় যে সিআইডি কে ফোন করা উচিত। কথায় আছে না, ওপরওয়ালা যখনই দেয় 2 হাত ভরে দেয়। এমনটাই হয়েছে বারোলিয়ায় অবস্থিত বস্তিতে থাকা কিছু শ্রমিকদের সাথে। গতকাল পর্যন্ত যেখানে এদের কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না, কিন্তু আজ সেই শ্রমিকদের অ্যাকাউন্টেই কোনো এক ভালো মানুষ 10 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু টাকাটা কোথা থেকে এসেছে, কে দিয়েছে, সেটা এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এবার আমরা চোখ রাখবো পরবর্তী বিশেষ খবরে। স্যার সব টাকাটাই শ্রমিকদের কাছে পানামা অ্যাকাউন্টটা থেকেই এসেছে। যা বাবা, 10 লক্ষ টাকা! সে যেই হোক, সে প্রথমে বিজয় আর রাজেশকে খুন করেছে আর তারপরে ওদেরই টাকা, মানে বিজয় আর রাজেশের টাকা গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে।
কিন্তু স্যার এই যেই হোক এই উদারমনস্ক খুনি এইরকম টাইট সিকিউরিটির বাড়িতে ঢুকলো কি করে? দয়া, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? এই বিজয় আর রাজেশ দুজনেরই টাইট সিকিউরিটিতে ঘেরা বাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলতো। আর দুজনের বাড়িতেই একই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল, জ্যাকলিন। হ্যাঁ স্যার, তো হতে পারে যে এই ধূর্ত খুনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হ্যাক করেছিল আর এই জ্যাকলিনকে ওর মালিকের বিরুদ্ধে প্রোগ্রাম করেছিল। হতে পারে। আচ্ছা, ওই জ্যাকলিন আর ওই সফটওয়্যার কোন কোম্পানির? স্যার, খুব বিখ্যাত কোম্পানি বিওটি টেকনোলজিসের মালিক মিস্টার অরবিন্দ, এই জ্যাকলিন উনিই বের করেছেন। আই সি। তাহলে ওই জ্যাকলিনের পিছনে অরবিন্দ আছে। অরবিন্দ এরপরে কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনবো না। প্লিজ তোমরা কাজের প্রতি সিরিয়াস হও। মিস্টার অরবিন্দ, হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সরি, এই সময় আমি একটু বিজি আছি। কালকে সন্ধেবেলা আপনারা আসুন। মিস্টার অরবিন্দ, বেশি ওভার স্মার্ট হওয়ার একদমই চেষ্টা করবেন না। দুটো খুন হয়েছে, ভাগ্য ভালো যে আমরা এখানে কথা বলতে এসেছি। এরপর জিজ্ঞাসাবাদ কিন্তু সিআইডি ব্যুরোতেও হতে পারে, কথাটা বুঝতে পারলেন? আপনারা আসুন না, বসুন না। কি নেবেন, চা কফি? এই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চা কফি নিয়ে ভার্চুয়াল এসো। অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলে, আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমিই বানিয়েছি। আর এই ক্রিয়েশনটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করছি। ইনফ্যাক্ট আমি তো এটাই বলবো যে আপনারা সিআইডির লোকেরাও এই পুরনো ব্যুরো সরিয়ে স্মার্ট ব্যুরো বানিয়ে নিন, আর আপনাদের এই কিছু অফিসারকে সরিয়ে দিন। হ্যাঁ, আর আপনাদের যত এই মার্ডার কেসেস আছে সেগুলো সফটওয়্যার দিয়ে সলভ করুন, তাই না? তোমার মনে হচ্ছে যে এই সফটওয়্যার দিয়ে মার্ডার কেস খুব সহজেই সলভ হয়ে যাবে? নিশ্চয়ই। তাহলে তো এটাও হতে পারে যে এই সফটওয়্যারের সাহায্যে কেউ খুনও করতে পারে, তাই তো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার অনেক ক্লায়েন্ট তো ইউজ করে না এই ভার্চুয়াল টেকনোলজি, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এটা কি সম্ভব নয় যে ওটাকে হ্যাক করা যায়, আর হ্যাক করার পরে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নিজের মালিককে মেরে দেওয়া যায়? যেই টেকনিকটা ব্যবহার করে আমি জ্যাকলিনকে বানিয়েছি সেটা হ্যাক করা ইম্পসিবল। যদি আপনার টেকনিক এতটাই ফুল প্রুফ হয়, তাহলে ওদের স্মার্ট হোমের যতগুলো গ্যাজেট আর যতগুলো সিস্টেম সেগুলো হ্যাক কি করে করলো? স্যার, আমার মনে হচ্ছে ওই লোকেরা সেটিংটাই কিছু করেছে, নইলে আমার এই টেকনোলজি তো একদম ফুল প্রুফ। যতটাই ফুল প্রুফ হোক বা সিকিউর, এই যে হ্যাকাররা থাকে না, ওদের কিন্তু বেশিক্ষণ লাগে না এগুলো হ্যাক করতে। সিকিউরিটি অ্যালার্ম! বাড়িতে নিশ্চয়ই চোর ডাকাত ঢুকেছে। কি কি করি এবার? ও মাই গড, এর কাছে তো বন্দুক আছে। হ্যালো, কি? ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। JKH সিক্রেট অ্যালার্ম কোম্পানির ফোন ছিল। মনে হচ্ছে এনার মহান টেকনোলজি আবার হ্যাক করা হয়েছে। হতে পারে ওই বিখ্যাত জার্নালিস্ট সঞ্জীব ওর বাড়ি থেকেও ঢুকে গেছে। এই তো আমার দিকে এগিয়ে আসছে দেখছি। সিআইডি?
সরি স্যার, আমায় ক্ষমা করবেন। আমার মনে হয়েছিল যে আপনারা ওই খুনিরই সঙ্গী যে এই বাড়িতে ঢুকেছে, কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চলে এসেছেন তাই জন্য আমি বেঁচে গেলাম, না হলে ও তো আমাকে মেরেই ফেলতো। কে মেরে ফেলতো? এখানে তো কেউই নেই। কার কথা বলছো তুমি? স্যার ও এখানেই ছিল, দরজার বাইরেই ছিল, দেখেননি আপনারা? দরজার বাইরে? আমরা তো ওখান থেকেই আসছি, আর আসার রাস্তায় আমরা তো কাউকে দেখিনি। ব্যাপারটা কি? হঠাৎ করে গেল কোথায় সে? ইউনো জ্যাকলিন, তুমি কি জানো আজকের দিনটা আমার কি সুন্দর কেটেছে? দারুণ মজা করেছি আমি। আচ্ছা, প্রথমে তো এটা বলো দেখি আমার সোনা, আজকের ওয়ার্কআউটটা কেমন ছিল? হ্যাঁ, দেখো দেখো। খুব ভালো বস, তুমি 650 ক্যালোরি বার্ন করেছো। হুম, আর তোমার ম্যাক্সিমাম হার্ট রেট ছিল 160 বিপিএম। হায় হায়, এর মানে আমি আগের চেয়ে অনেক বেশি রোগা হয়ে গেছি। আর হ্যান্ডসামও, হ্যাঁ তাই না? হ্যাঁ বস, তোমাকে আগের থেকে অনেক বেশি ইয়াং লাগছে। আচ্ছা, ইউ নটি গার্ল জ্যাকলিন। হ্যাঁ হ্যাঁ। এবার এবার আমি এটাকে নিয়ে মাইক্রোওয়েভে রেখে দেই। আমার সোনা, এটাকে এবার অন করে দাও। আচ্ছা, এবার এটা তো বলো আমার কালকের শিডিউল কি? বস, কালকে তো তোমার কোনো মিটিং নেই। কি বলছো তুমি? কিন্তু আগামীকাল তো আমার খুব বিজি থাকার কথা। তুমি ভালো করে চেক করো তো। করে নিয়েছি বস, কালকে তোমার কোনো মিটিং নেই, কারণ আজকের দিনটাই হলো তোমার জীবনের শেষ দিন। উনি খুব সাংঘাতিক প্ল্যান করেছিল। ওর সবসময় টার্গেট ছিল এই অরবিন্দই, সঞ্জীব নয়। আর স্যার, যেটা সঞ্জীবের বাড়িতে হলো সেটা? সেটা ছিল আমাদের বোকা বানানোর জন্য। ওখানে যা কিছু হয়েছিল সব বোকা বানানোর জন্য। ও চাইছিল আমরা ওই সঞ্জীবের ঘরে বিজি হয়ে যাই, আর খুনি খুব সহজেই অরবিন্দকে খুন করে দেবে। কিন্তু স্যার, ওই সঞ্জীবের বাড়িতেও তো মাস্কওয়ালা লোকটা এসেছিল। পঙ্কজ, এটা একটা প্ল্যান ছিল, সবকিছুই একটা ভাবনা চিন্তা করার প্ল্যান। আমার তো মনে হয় সঞ্জীবের বাড়িতে কেউ ছিল না। এই ফুটেজ ওর ফোনে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছিল। যে হ্যাকার এত সব কিছু করতে পারে, তার কাছে এটা তো একটা সামান্য ব্যাপার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে টেকনোলজি, যেটা সমস্ত বাড়িতে লাগানো আছে, ওটা তো এই অরবিন্দই বানিয়েছিল। আর যদি কেউ অরবিন্দর বানানো টেকনোলজিকে হ্যাক করে, তাহলে নিশ্চয়ই কোনো... ও নিশ্চয়ই অরবিন্দর জন্য কাজ করে স্যার, কারণ এটা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাহলে খোঁজ নিতে হবে অরবিন্দর কোম্পানিতে এমন কোন কোন লোক আছে যারা অরবিন্দর মতোই বুদ্ধিমান আর ওর মতো ইন্টেলিজেন্টও। অরবিন্দকে খুন করেছে এদের মধ্যে যেই হোক না কেন, সে নিশ্চয়ই এই আর্টিফিশিয়াল টেকনিকের ব্যাপারে খুব ভালোভাবেই জানতো। কিন্তু সে কে হতে পারে? স্যার, দুজন আছে যারা মোটামুটি অরবিন্দের মতো টেকনোলজিটা জানে। এক তো এই আমান, যাকে অরবিন্দই জিনিয়াস বলতো। আর স্যার, দ্বিতীয়জন হলো এই রাহুল। একে অরবিন্দ রাইভাল কোম্পানি থেকে নিয়ে এসেছিল, যাতে ওর টেকনিক সবার থেকে ভালো এবং শক্তিশালী হয়। আর যত ধনী ব্যক্তি আছে অরবিন্দর, সবার বাড়িতেই এই সিস্টেম এই রাহুলই ইনস্টল করেছিল। তাহলে এই খুনি কোনো বড় লোককে টার্গেট করার আগে আমাদের ওর থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। স্যার, আমার মনে হয় খুনির পরের টার্গেট মেঘনা হতে পারে। মেঘনা? হ্যাঁ স্যার, এই মিস্টার অরবিন্দের অনেক পুরনো ক্লায়েন্ট, বড় লোক, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজির অনেক বড় সাপোর্ট। পুরবি, একটা কাজ করো, যতক্ষণ না খুনি ধরা পড়ে তুমি মেঘনার সঙ্গে থাকবে। আর অভিজিৎ, দয়া, এই আমন আর রাহুলের ওপর কড়া নজর রাখো। না স্যার, কাউকে দেখতেই পাচ্ছি না।
স্যার, রাহুল। বাড়ি একদম ফাঁকা, মনে হচ্ছে অমন ঘরেই নেই। চলো ভেতরে গিয়ে দেখি। রাহুল, তাহলে তুমি ওকে সাহায্য করেছিলে দাদাকে খুন করার জন্য? না স্যার, আমি এটা কেন করব স্যার? স্যার, স্যার আমি কেন আমার দাদাকে খুন করতে যাব? আচ্ছা, তাহলে এখানে এত ভাইটাল মিটিং কিসের হচ্ছিল? স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, অরবিন্দ স্যারের মৃত্যুর পর আমি ওনার কোম্পানিতে কাজ করতে চাইছিলাম না, তাই ও আমাকে অফার দিচ্ছিল ওর কোম্পানিতে কাজ করার জন্য। স্যার এখানে একবার দেখুন, 1 2 3 4 5 5টা মনিটর স্যার। মনে হচ্ছে কম্পিউটারটা খুব হাইফাই স্যার। দেখি এই শক্তিশালী কম্পিউটারে কি কি ডেটা লুকিয়ে আছে। এর মধ্যে তো বিজয় আর রাজেশের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। এই সব খুন ওই করেছে স্যার। নমস্কার। স্যার, আমার তো মনে হয় কেউ এটাই চায় যে ফাইলটা আমার কম্পিউটারে পাওয়া যাক, আর আপনারা আমাকেই সন্দেহ করে। তোমার কারোর উপর সন্দেহ হয়? কে করতে পারে এটা? স্যার জানি না, কিন্তু আমার মনে হচ্ছে স্যার, যদি অরবিন্দ স্যারের কম্পিউটার হ্যাক হয়ে থাকে তাহলে পৃথিবীর যে কোনো কম্পিউটারে হ্যাক হতে পারে, কারণ ওনার কম্পিউটার কোনো নেটওয়ার্কের সাথেই কানেক্টেড নয়। তার মানে অরবিন্দ বাবুর কম্পিউটার যেই হ্যাক করুক সে সেই সময় ওখানে উপস্থিত ছিল, তাই তো? ইয়েস স্যার, কিন্তু বুঝতে পারছি না, অরবিন্দ স্যারের পার্সোনাল অফিসে যাওয়ার পারমিশন কারোরই ছিল না, এমনকি আমি নিজেও সেখানে কখনো যাইনি। আচ্ছা, তাহলে কেউ তো হবে যার পারমিশন ছিল অরবিন্দর অফিসে যাওয়ার। হ্যাঁ স্যার, ওর নাম প্রিয়া। প্রিয়া? কোথায় থাকে ও? প্রিয়া? প্রিয়া? প্রিয়া, প্রিয়া, এখানে তো কেউই নেই। প্রিয়া? 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 তুমি ঠিক আছো? এক মিনিট। কে কে করেছে এইসব? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, বাইরে এসো। কে? এসো সিআইডির লোকেরা, এসো। দেশের রক্ষা করো না তোমরা? তোমাদের আর আমার মধ্যে একটা জিনিসের মিল আছে, আমিও কাউকে রক্ষাই করছি, সেই সব গরিব অসহায় মানুষদের যাদের আশাহীন জীবনে বিষ গুলে এই বড়লোক মানুষেরা নিজেদের বিলাসবহুল অট্টালিকা তৈরি করেন। আর লজ্জা পাওয়া উচিত তোমাদের মতো আইনের রক্ষকদেরও। এই অসহায় দুর্বল মানুষদের রক্ষা করার বদলে
সেই লোকেদেরই তোমরা বাঁচাতে চাও যাদের পাপের ঘোড়া বহুদিন আগে পূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা আর বাঁচাতে পারবে না। শুধু আমার একটা শেষ শিকার বাকি আছে, ওকে মেরে দিলেই আমি সুখের নিদ্রায় যেতে পারবো। আগামী 1 ঘন্টায় ওই শিকারও বাঁচবে না, আর তোমরাও সবাই মরবে। আরে এসব কি হচ্ছে? ও নো, এটা কি? বিষাক্ত গ্যাস। স্যার, পঙ্কজ 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 পঙ্কজ, ওঠ। প্রিয়া, তুমি ঠিক আছো? বাইরে যাওয়ার তো কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। দরজা খোলো। সমস্ত দরজা অটোমেটিক মনে হচ্ছে। কিচেনে গিয়ে দেখো সিলিন্ডার আছে কিনা। বুঝে গেছি স্যার। চলো পিছিয়ে। লিসেন এভরিওয়ান, তোমাদের সবার মনে আছে তো আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা মান্থ কমপ্লিট হওয়ার আগেই করতে হ্যাঁ হবে। মেঘনা ম্যাডাম। ওকে? কিসের আওয়াজ এটা? আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হয় আগুন লেগে গেছে ম্যাডাম, ধোঁয়া বেরোচ্ছে ম্যাডাম। কাম অন ফাস্ট ফাস্ট, চলো তাড়াতাড়ি বেরিয়ে চলো সবাই, চলো। ওকে ওকে ওঠাও। মেঘনা, মেঘনা, জানি না এসব কি করে তুমি হলো। ঠিক আছো? আমার খুব ভয় লাগছে, প্লিজ ডু সামথিং। ভয় পেও না, কিচ্ছু হবে না। চলো চলুন। চলুন। মেঘনা, মেঘনা, সবাই সাবধানে এসো। মেঘনা, কেউ মেঘনাকে দেখেছো? না, দেখিনি। প্রিয়ার বাড়ি থেকে বেরোনোর সময়ই আমরা পূরবীকে মেসেজ করে দিয়েছিলাম তুমি মেঘনাকে মারতে আসছো।
আর তুমি ভাবছিলে যে আমরা সবাই মারা গেছি? কিন্তু কম্পিউটার ফুটেজ আমি নিজে চেক করেছিলাম, মেঘনা ওখানে একাই ছিল। কিন্তু আপনারা যেভাবে তুমি সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারো আমরাও করতে পারি। তুমি নকল ফুটেজ দেখেছিলে, তোমার মিষ্টি আমরা তোমাকেই খাইয়েছি। যখন তুমি ওই নকল ফুটেজটা দেখছিলে তখন আসল ক্যামেরাটা ডিসেবল করা ছিল, আর সেই মুহূর্তেই আমরা সেফলি মেঘনাকে বিল্ডিং থেকে বার করে দিয়েছি। এখন বলো কেন করেছো সব? কেননা ঘৃণা করি আমি এই টেকনোলজিকে। সেই সব মানুষদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম যারা এই টেকনোলজির সমর্থক। সব জিনিসের ভালো আর খারাপ দিক থাকে, টেকনোলজিরও রয়েছে, কিন্তু এই নতুন অ্যাডভান্স টেকনোলজিতে তোমার এত প্রবলেম কিসের? কেননা এই টেকনোলজি আমার বাবাই তৈরি করেছিল, অরবিন্দ নয়। এই জন্য এই টেকনোলজির ওপরে প্রথম অধিকার আমার বাবারই হওয়া উচিত। এমনকি জ্যাকলিনও আমার বাবারই আইডিয়া ছিল। অরবিন্দ জালিয়াতি করে সমস্ত ক্রেডিট নিয়ে নিয়েছিল। ওই লোকটার কারণেই আমাদের পরিবারকে এত দারিদ্র দেখতে হয়েছে। আমার বাবা আর থাকতে পারেননি, উনি আমার মাকে, আমার 2 বোনকে মেরে ফেলেছিলেন, তারপর নিজে সুইসাইড করে নেন। আমি স্কুলে গেছিলাম, হয়তো এই জন্যই বেঁচে যাই। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, সেটা হওয়া উচিত ছিল না। কিন্তু যদি তুমি তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিটাকে ঠিক জায়গায় ব্যবহার করতে, তাহলে হয়তো আজ গরিবদের জন্যে, সমাজের জন্যে তুমি কিছু ভালো করতে পারতে। কিন্তু যে রাস্তা তুমি বেছে নিয়েছো সেটা আলোর নয়, অন্ধকারের। এবার জেলের মধ্যে বসে তুমি অপেক্ষা করতে থাকো ফাঁসির অর্ডার আসার। আপনাদের প্ল্যান ফেল হবে না তো? পুরো বন্দোবস্ত করেছি, যেমনটা বলবো আপনি ঠিক তেমনটাই করবেন, প্লিজ। মনে হচ্ছে ওরই ফোন। ধরুন, স্পিকারে দিন। হ্যালো, আমি এসে গেছি। কোনো অসুবিধা হয়নি তো জায়গা খুঁজতে? না। টাকা নিয়ে এসেছে তো? হ্যাঁ, এনেছি। এত তেজ? আমার মেয়ে কোথায়? আরে এত তরপাচ্ছ কেন? তোমার মেয়ে তো আছেই। চুপচাপ গাড়ি থেকে নামো আর সোজা হাঁটা শুরু করো। হ্যাঁ, আসছি।
স্যার এখান থেকে তো ও এগিয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার সোনা একদম চালাকি নয়, তা না হলে না 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 কিছু করো না প্লিজ। চল ব্যাগটা ফেল। কিন্তু আমার মেয়ে, প্রথমে টাকা তারপরে মেয়ে। ঠিক আছে ঠিক আছে। স্যার ওপরে ড্রোন ক্যামেরা আছে স্যার। সবাই লুকিয়ে পড়ো। সিআইডি, তোকে বলেছিলাম না একা আসতে? এবার সারা জীবন আফসোস করবি নিজের মেয়ের জন্য। না না না, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। তোর ভুলের শাস্তি এবার তোর মেয়ে ভোগ করবে। না না, এরকম বলো না প্লিজ। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। এই দাঁড়া। এই, এই। ওখানেই দাঁড়িয়ে যা, না হলে কিন্তু গুলি করে দেবো। গুলি চালিয়ে দেবে তাই না? হ্যাঁ, গুলি চালিয়ে দেবে। এও বলছে সিআইডি আঙ্কেল মজা করছে, কিন্তু আমার গায়ে তো একটাও আঁচড় লাগবে না, কারণ বাচ্চাটা আমার কাছে আছে। আর এ যতক্ষণ আমার কাছে আছে, আমি জানি তুমি আমার উপর গুলি চালাতে পারবে না। চালাবে চালাবে। আমার সোনা, আমার সোনা রে। মাই গড, এটা তো বাচ্চা নয়, এটা তো একটা পুতুল। স্যার বাচ্চা ঠিক আছে? দয়া, এটা বাচ্চা নয়, ডামি, একটা পুতুল। কিডন্যাপারকে জিজ্ঞেস করো বাচ্চাটা কোথায়। ইয়েস স্যার। এই বাচ্চা কোথায়? এর পিঠে রক্তের দাগ। এ তো মারা গেছে।
কি হলো, কিছু বললো? বুঝতে পারছি না, এ তো মারা গেছে? ওকে পায়ে গুলি করনি? আরে গুলি তো আমি পায়েই চালিয়েছিলাম, কিন্তু দয়া, গুলি যদি পায়ে চালাও তাহলে পিঠে লাগলো কি করে? কি করে মারা গেল এ? বুঝতে পারছি না স্যার। ও মাই গড, এবার আমার মেয়ের ব্যাপারে কি করে জানতে পারবো আমি? সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। আহ! স্যার, জিগার যে মারা গেছে তার সঙ্গে ফোনে কথা বলেছিল, কিন্তু ওই লোকটার কাছে আমরা কোনো ফোনই পাইনি। জানি না ড্রোনটাও কোথায় উধাও হয়ে গেল। সিআইডির লোক হয়ে আপনি এইভাবে গুলি মেরে দিলেন? শুধু এই জানতো যে আমার মেয়ে কোথায় আছে। হ্যাঁ সালুকে, বস ওই লোকটি যে গুলিটা লেগেছে ওই গুলিটা দয়ার বন্দুক থেকেই ছোড়া হয়েছে। আপনারা তো খুব সহজেই বলে দিলেন সরি। মেয়েটা তো আমার গেল না। দেখুন, জানি আমি আপনাদের দুঃখটা বুঝতে পারছি। আমরা পুরো চেষ্টা করেছি বাচ্চাটাকে খুঁজবার। কি আর চেষ্টা করেছেন আপনারা? আপনাদের অফিসার কিছু না বুঝে শুনে গুলি চালিয়ে দিল, ব্যাস। আমি আমার বাচ্চাকে আর কোনোদিনও দেখতে পাবো না। আপনারা প্লিজ সাহস রাখুন, আপনার বাচ্চার কিচ্ছু হবে না, প্লিজ। আমি কথা দিচ্ছি আপনাদের মেয়েকে আমরা খুঁজে বের করব, ঠিক আপনার কাছে ফিরিয়ে দেব। থাক এসিপি স্যার, এখন আপনার মিথ্যে প্রতিশ্রুতির আর আমার দরকার নেই। এর আগেও তো আপনি একই কথা বলেছিলেন, তাই না? হ্যাঁ, আপনি আর আপনার টিম শুধু বড় বড় কথা বলেন, ব্যাস। যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে আপনি বুঝতেন আমাদের কি অবস্থা। কি জানি কেমন আছে আমার মেয়ে। জানি না কেমন করে রেখেছে আমার বাচ্চাকে, জানি না কি অবস্থায় আছে আমার মেয়ে। আমার মেয়ে। মিলি, মেম সাহেবকে ভেতরে নিয়ে যাও প্লিজ। ম্যাডাম আসুন। দেখো, এই মুহূর্তে শুধু একটা কথাই বলবো, আশা ছেড়ো না, আমাদেরকে ভরসা করতে পারো। হ্যালো স্যার, এসিবি প্রদ্যুমান বলছি। কি হয়েছে স্যার? কিন্তু স্যার কি? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দয়াকে অ্যারেস্ট করব। দয়া, এ বিষয়ে তোমার কি বক্তব্য? অফিসার তোমার কথা বিস্তারিতভাবে জানতে চাইছেন। বিশ্বাস রাখো, তোমার সাথে ন্যায় করা হবে। স্যার, আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কাছে কিছুই নেই। দেখুন অফিসার, গুরুত্বটা বুঝুন। সিআইডি অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্যার, যাই ঘটেছে ওই কথাগুলো আমি আমার বয়ানে লিখে দিয়েছি। সেই কথাগুলো আমি আপনাদের সামনে বলছি। আমি ওর পায়ে গুলি চালিয়েছিলাম স্যার, পিঠে গুলি আমি মারিনি।
কিন্তু তোমার জন্যই একটা নিরীহ শিশুর প্রাণ বিপদে পড়ে গেছে। ওই দুধের শিশুটার প্রাণের চিন্তা আমারও আছে স্যার। ওই সময় যা কিছুই ঘটেছে তুমি আমাদের বিস্তারিতভাবে বলো। ওই লোকটা ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও শুনেনি। আমি গুলি করেছিলাম ওর হাঁটুর নিচে যাতে ও পালিয়ে যেতে না পারে, আর আমি বাচ্চাটাকে ওর হাত থেকে নিয়ে নেব। কিন্তু পরে গিয়ে দেখি যে ও মারা গেছে। আশ্চর্য। ইন্সপেক্টর দয়া বলছেন যে উনি ওর পায়ে গুলি চালিয়েছিলেন, যেখানে পায়ে কোনো জখমই ছিল না। গুলি ওর পিঠে লেগেছিল, আর ফরেন্সিক রিপোর্টও এই কথাই বলছে যে ওই গুলিটা আপনারই। এখন এটা আপনি কি করে ভুল প্রমাণ করবেন? স্যার, ওখানে কন্টেনারে পা পিছলে যাওয়ার দাগ ছিল। আমার মনে হচ্ছে যে এরকম ঘটেছিল যে যখন আমি গুলি চালিয়েছিলাম ওর পা পিছলে গেছিল, আর ও নিজেকে সামলানোর চেষ্টা করছিল, আর ও নিচের দিকে ঝুঁকে পড়েছিল। আর হতে পারে সেই সময় গুলি ওর পিঠে লেগেছে, কিন্তু আমি গুলি ওর পায়েই করেছিলাম। মানে আপনি মানছেন তো যে আপনার গুলি ওর পিঠে লাগতে পারে, যার কারণেই ও মারা গেছে? হতে পারে স্যার, কিন্তু আমি জেনে বুঝে ওকে মারিনি। দেখো, অজান্তেই মারো বা জেনে বুঝেই মারো, ও তো মারা গেছে না। তাও একটা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দিলে তুমি। ব্রেকিং নিউজ, সিনিয়র অফিসার দয়া এখন কাঠগড়ায়। আর এই অপরাধ থেকে মুক্তি পাওয়াটা দয়ার জন্য একটু অসুবিধাজনক হবে। কিছু মানুষ এটাও বলছেন যে সিআইডি সিনিয়র ইন্সপেক্টর দয়াকে বাঁচানোর জন্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হতে পারে, যখন সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। আর সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সবকিছু করতে পারেন। সূত্রে এটাও জানা যাচ্ছে যে আপনারা কি মনে করেন কি আপনারা? দেখুন, আমরা সত্যি কথাই বলছি আর সত্যিটাই জানার চেষ্টা করছি। সকলের সামনে সত্যিটা তুলে ধরাই আমাদের কাজ। জানেন আপনি, হ্যাঁ, সম্বন্ধে মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। না তো কি করবেন আপনি? মারবেন আমাদের? আপনি এরকম করতে পারেন না। এগুলো আপনাদের মনে মনে বাইরে। শান্ত হয়ে আমার কথা শুনুন। কি করছো তোমরা? হ্যাঁ, আরে ওরা মিডিয়া, সব কিছু বাড়িয়ে চড়িয়ে দেখায়, বোঝো? নিজেদের কন্ট্রোল করো না তোমরা। আপনারা কারোর উপর দোষ তো দিতে পারেন না, এখন তো ব্যাপারটা শেষ হয়নি। এরকম আপনারা করবেন না। আগে আপনি এটা বলুন, যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে তখন আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, আর আমরা দায়িত্বটা খুব ভালো বুঝি ম্যাডাম। আর আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, প্লিজ। মিস্টার দয়া, এই কেসটা এখনো সমাধান হয়নি। যতদিন না সমাধান হচ্ছে তোমাকে জেলে থাকতে হবে। জেল? আরে স্যার, এটা আপনি কি বলছেন? স্যার, দয়া নির্দোষ, আমরা সবাই জানি। ও ইচ্ছে করে করেনি স্যার। তাহলে প্রমাণ করুন উনি নির্দোষ। এখনো পর্যন্ত একটাও প্রমাণ, একজনও সাক্ষী সামনে আসেনি যে বলতে পারে যে খুন দয়ার গুলি থেকে হয়নি। দয়া নিজেই সেটা স্বীকার করছে যে ওই গুলিটা হয়তো ওনার বন্দুক থেকেই ওর পিঠে লেগেছে।
আপনি ওদের এটা বলুন যে আপনি এটা কেন করলেন। আপনি চুপ করে আছেন কেন? তার মানে এটাই যে আপনি গিল্টি? উত্তর দিন স্যার। আপনি যদি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান, আমরা আপনার উত্তর ওপর মহলে পৌঁছে দেবো স্যার। স্যার 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 প্লিজ স্যার। উত্তরটা দিন স্যার। স্যার, উত্তরটা দিন স্যার। আপনারা দেখতে পাচ্ছেন অফিসার দয়া নিজের কার্যকলাপে লজ্জিত। লজ্জায় ওনার মাথা নিচু হয়ে গেছে। আমাদের অনেক জিজ্ঞাসাবাদের পরও ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। দয়া স্যারকে হাত করা পরিয়ে দিয়েছে। এরা এরা কোথায় নিয়ে যাচ্ছে দয়া স্যারকে? জেল আবার কোথায়? স্যার কিছু বলুন না স্যার। স্যার দয়া স্যারকে আটকান না স্যার প্লিজ। এক মিনিট দেখি পিছিয়ে যান, সরে যান, দেখি দেখি দিকটায় আসো। আরে ভাই একটু তো সময় দাও প্লিজ, পরে সব বলছি, এখন যান আপনারা প্লিজ। কয়েকটা দিনের ব্যাপার দয়া, আমরা চেষ্টা করছি, তুমি ভয় পেও না। ঘাবড়ানোর তো কোনো ব্যাপারই নেই ভাই, না কোনো ভয় আছে না কোনো গ্লানি। আফসোস তো ওই একটা ব্যাপারেই যে ওই বাচ্চাটার ব্যাপারে কোনো খোঁজ পেলাম না। আরে আমরা খুঁজে বের করব, খুব তাড়াতাড়ি বের করব। যেটাই করার খুব তাড়াতাড়ি করো অভিজিৎ। ওই বাচ্চাটা, ভরসা রাখো দয়া, তোমার বন্ধু তোমার সঙ্গেই আছে। একমাত্র বন্ধুই তো আছে যার উপর ভরসা করতে পারি। আমাকে এই সমস্যা থেকে একমাত্র তুমি বার করতে পারো অভিজিৎ, একমাত্র তুমি। এখন নিজেই জেলে এসে গেছি। এতদিন নিজে আসামি ধরতিস, এখন কেমন লাগছে আসামি হয়ে এখানে ঢুকতে? দেখ কেমন লাগে। ইন্সপেক্টর দয়া এসেছিস, দেখাবো মজা। আসামির পিছনে ছুটে বেড়া। এখন দেখ তুই জেলের চক্কর কাটছিস, দেখ এবার কেমন লাগে। আমরা কিভাবে জীবন কাটাই দেখ এখানে। তোকে দেখে আসামিরা ভয় পায়, এবার তুই টের পাবি আসামিদের জীবন কি হয়। আরে এ দয়া, আরে এসিপি প্রদ্যুমনের বাঘ ইঁদুর হয়ে গেল কি করে? হ্যাঁ, এখানে গর্তে লুকোতে এসেছিস না? আরে ওই আরেকটা ইঁদুর কোথায়? আরে ওই কি যেন নাম ওর? হ্যাঁ অভিজিৎ। আরে ও কোন গর্তে লুকিয়ে আছে? বের হয়ে গেল তো তোদের সমস্ত সিআইডি গিরি। হ্যাঁ, এখন কি করবি? শাড়ি পরে সিগন্যালে সিগন্যালে নাচানাচি করবি? হ্যাঁ চুপ। আরে দয়া বল না, আরে গর্তে লুকোতে এসেছিস নাকি? আরে বল না, ভয় পাচ্ছিস কেন? এই
স্যার। হ্যাঁ বলো অভিজিৎ। স্যার আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি চাই আমার। 2-1 দিন যদি রেস্ট পেতাম তো। শরীর তোমার ভালো নেই? ক্রাইম সিনের ফটো দেখে তোমার শরীর খারাপ হয়েছে? হ্যাঁ না স্যার, আসলে একটু অস্বস্তি তো হচ্ছেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো তোমার শরীর খারাপ, তাহলে আর কি করা যায়? আমি না বলবো না। ঠিক আছে যাও, নিজের খেয়াল রেখো, কিন্তু একটা কথা মনে রেখো, দয়ার ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে বারণ করেছে, মনে আছে তো? মনে আছে স্যার। তবে বারণ করলে আর কি করা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর আবার কি হলো? স্যার ওই শরীরটা খারাপ লাগছে আমার, কেমন বুক ধরপড় করছে, ওই মাথায়ও ব্যথা করছে, পেটেও কেমন গুড়গুড় করছে, মনে হচ্ছে ডক্টর দেখাতে হবে স্যার। ক্রাইম সিনের ফটো আবার তুমি দেখোনি তো? হ্যাঁ আমিও যখন ডাক্তারের কাছে যাচ্ছি ওকেও তাহলে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওকেও নিয়ে যাও সঙ্গে। আচ্ছা, কিন্তু কাল আমি রিপোর্ট দেখব, মেডিকেল রিপোর্ট। হ্যাঁ স্যার, সেটা তো দেখাবই নিশ্চয়ই। যাও তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার। আরে আপনারা আসুন আসুন আসুন। স্যার, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। কি জন্য? কিসের জন্য? আরে না, কি হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ছোট্ট মেয়েটা জানি না এখন কি রকম অবস্থায় আছে। ওর দুঃখে কে জানে আপনাদের সবাইকে কি নাকি বলে ফেলেছি, এন্ড আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারি, ইটস কোয়াইট ন্যাচারাল। কোনো ব্যাপার না। আমরা ভেতরে বসি, আসুন, চলে আসুন, কাম ইন। অভিজিৎ স্যার, কোথা থেকে শুরু করব? ক্রাইম সিন থেকে। ক্ষমা করে দে ভাই, ভুল করে হাত লেগে গেছে। কোনো ব্যাপার না। কি হলো ভাই, শরীর ঠিক আছে তো? হাত কাঁপছে তোমার? সরি ভাই, আরেকবার হাত লেগে গেল। চল খাবার দে। অন্তত এই খাবারের তো সম্মান দে। হ্যাঁ, এটা আছে তাই আমরা আছি, বুঝলি? খাবার দে। চলো এখান থেকে, ছাড়ো ওকে, চলে এসো। অনেকক্ষণ থেকে এদের নাটক দেখছি আমি। যা বলছি বোঝার চেষ্টা করো দয়া।
চলো এখান থেকে। দেখো কাকা, বয়স হয়ে গেছে, সাইড হয়ে যাও। দয়া, বোঝার চেষ্টা করো। এরা তোমাকে উস্কানোর চেষ্টা করছে। ওরা চাইছে ওদের সঙ্গে তুমি ঝগড়া করো, মারপিট করো। বললাম না কাকা, সাইড হয়ে যাও। আমিও তো দেখি সিনিয়র ইন্সপেক্টর দয়ার কতটা সাহস হয়েছে, দম আছে। না দয়া, কিছু করো না। চলো চলো এখান থেকে। দয়া, দয়া চলো চলো এখান থেকে, চলো বলছি। মিতু, কাজ হয়ে গেছে, নিশানা একদম সঠিক জায়গায় লেগেছে। ডক্টর সালুখে, এবারেই নতুন জিনিসটা আবার কি? এটাকে এএলএস বলে ফ্রেডি, অল্টারনেটিভ লাইট সোর্স, বৈকল্পিক প্রকাশ উৎস। শরীরের ভেতরে যে ক্ষত সৃষ্টি হয় তার পরীক্ষা এর সাহায্যেই করা হয়। এই দেখো বস, এইখানে কিছু দেখতে পাচ্ছ? এটা তো চোট লেগেছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি বস, এটা চোটেরই চিহ্ন, শরীরের ওপরের চামড়ার ভেতরের দিকে। ও, এ চামড়ার ভিতরে এত রকম দাগ এলো কিভাবে? এ শরীরে অনবরত আঘাত করার জন্য এগুলো হয়েছে। হতে পারে কোনো এমন কোনো পেশায় কাজ করে যেখানে ওকে এভাবে মার খেতে হয়। আমি বলতে চাইছি এ হয়তো কোনো বক্সার হতে পারে, বা কিক বক্সার হতে পারে, বা টার্নম্যান হয় না ফিল্মে যারা অ্যাকশন করে, সেটাও হতে পারে। আর একটা কথা বস, কি? এই চোটের চিহ্নটা আমরা এর শরীরের ওপরের অংশে পেয়েছি, বুকের ওপর আর মুখের ওপর, ব্যাস। তাহলে হতে পারে কোনো বক্সারই হবে, কারণ বক্সিং এমন একটা খেলা যেখানে এই ধরনের মারপিট করতে হয়। তাদেরও মুখে আর বুকে দাগ থাকে। আর এক কাজ করি, আমরা এই শহরে যতগুলো বক্সিং ক্লাব আছে সেখান থেকেই শুরু করি। কেন ওদের উপর রেগে যাচ্ছিলে? ওরা তো এটাই চাইছিল যে তুমি ওদের সঙ্গে ঝগড়া করো। প্রায়শই অপরাধী পুলিশকে, সিআইডিকে ঘৃণা করে। আপনিও করেন নাকি ঘৃণা? এখানে যারা আছে তারা সবাই ভাবে যে বিনা কারণে আমরা এদের জেলে পাঠিয়ে দিয়েছি। হয়তো আপনারও এটা মনে হয়। একদম নয়, আমি তো সিআইডি লোকেদের সম্মান করি। গর্ব কেন? কারণ আমার ছেলেও খুব বড় একজন অফিসার ছিল, সাব ইন্সপেক্টর অনিল। হ্যাঁ, কিন্তু কি হয়েছে ওর? ওকে ওকে 26শে নভেম্বর গুলি করে মেরেছে। ছেলের শোকে ওর মা ডিপ্রেশনে চলে যায়। ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে ওর ছেলে আর এ জগতে নেই। সেই শোকে ও দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই ও ব্যর্থ হয়েছে। আমি বাঁচিয়েছিলাম ওকে, কিন্তু তৃতীয়বার ওকে আর আমিও বাঁচাতে পারিনি, কারণ তৃতীয়বার ও বিষ খেয়েছিল। লোক মনে করছিল আমি আমার স্ত্রীকে খুন করেছি। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। কিন্তু সুরজবাবু, আপনি এইখানে এই জেলে থেকেও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারেন। কার জন্য আর লড়াই করব? আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। না আছে বাড়ি, না আছে আমার পরিবার। চল চল চল, বোতলটা খোল। আর ওই বরফা সোডাটা কোথায় রে? হ্যাঁ, সুরজবাবু, আর চারটাকে নিয়ে আসবে তোর বাবা। এসব কি হচ্ছে? এ তো
রোজকার ঘটনা হয়ে গেছে। রহস্য লুকিয়ে আছে? কি রহস্য একটু খুলে বলুন। আমার বন্ধু এখানে খুন হয়ে গেছে। প্রমোদের খুন এখানে এই জেলে? হ্যাঁ। কেন, ওর কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছিল নাকি? এমন কিছু শুনে নিয়েছিল যার জন্য কেউ নিজের জীবন দিতে হয়েছে। প্রমোদ কি এমন কথা শুনেছিল? ওরা কাউকে খুন করতে চাইছিল, কোনো শক্তিশালী লোককে। কে ছিল এই ক্ষমতাবান লোক? আমি জানি না। কে মেরেছে ওকে? আমি কিচ্ছু জানি না। শোনো, এগারোটা বেজে গেছে, এসে গেছে। এবার এই প্ল্যানটা পড়বে। মজা দেখতাম। তো প্লেনে আপনাদের তিনজনের হাজবেন্ড ছাড়া শুধু পাইলট ছিল? আর এখনো অবধি কোনো খবর পাননি আপনারা? দেখুন, অথরিটিকে পুরো জিজ্ঞাসাবাদ করেছি, আর ওরা বলেছে যে প্লেনে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না। তাহলে আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্লেন ক্র্যাশ ছিল না, বরং কেউ জেনে শুনে ওদেরকে খুন করেছে? ওনাকে অনেক দিন ধরে কেউ ফোন করে হুমকি দিচ্ছিল। দেখুন, আপনাদের হাজবেন্ড তো নামি দামি বিল্ডার্স, তাই হুমকি দেওয়া ফোন তো আপনাদের আসতেই পারে, তাই না? কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো আপনারা। হ্যাঁ, ওরা তিনজন সুরাট যাচ্ছিল কোনো জমি কিনতে, কিন্তু কিছু বিল্ডার্স ছিল যারা চাইতো না এই ডিলটা হোক। হ্যাঁ স্যার, কোটি টাকার ডিল ছিল। নিশ্চয়ই এই কাজ ওদের মধ্যেই কারোর হবে। আচ্ছা, হুমকি দিয়ে কেউ ফোন করলো আর আপনারা পুলিশের কাছে কেন রিপোর্ট করেননি? স্যার, আমরা পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, তো আমাদের হাজবেন্ডরা আমাদের বাধা দিল। হ্যালো, কে বলছেন? খবরদার, যদি ওই সুরাটের জমিটার ব্যাপারে ভেবেওছো তুমি, বুঝেছ? হুমকি দিচ্ছেন আমাকে? হুমকি ভাবো তুমি। কাল সকাল 11টার সময় তোমার জীবনের শেষ নিঃশ্বাস নেবে তুমি। আপনার যা করার করে নিন, এই ডিল তো আমি করেই ছাড়বো। প্লেন ক্র্যাশও ঠিক 11টার সময় হয়েছিল স্যার। 11টা বেজে গেছে, এবার এই প্ল্যানটা পড়বে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আপনি বলুন স্যার, যে একটা জমির টুকরো কারোর জীবনের থেকে বড় হতে পারে কি? দেখুন, আমি আপনাদের প্রমিস করছি, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। স্যার, আমাদের 5 বছর হয়ে গেছে এই কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। আমাদের কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। যদি স্যার প্লেনে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওটাকে উঠতে দিতাম না। তাহলে আপনাদের কথা অনুযায়ী প্লেনে কোনো প্রবলেম ছিল না? একদমই নয় স্যার। তাহলে প্লেনটা ক্র্যাশ হলো কি করে? হ্যাঁ, 4 জন মারা গিয়েছেন, কে দায়িত্ব নেবে তার? স্যার, আমি নিজেই খুব অবাক হয়েছি যে এটা ঘটলো কি করে। ফ্লাইট রেকর্ডার জানেন তো আপনারা,
যাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেখানেও সবকিছু নর্মাল দেখাচ্ছে। নর্মাল বললে কাজ চলবে না, সব কিছু ডিটেলে বলুন, শুরু থেকে, টেক অফ হওয়ার আগে থেকে কি হয়েছিল। আমরা পুরো প্লেন চেক করে পাইলটকে হ্যান্ডওভার করে দিয়েছিলাম। তারপরে ওই 3 বিজনেসম্যান প্লেনে করে সুরাটের দিকে রওনা দিল। স্যার, আমরা টেক অফের পারমিশন রেডিওর ফ্রিকোয়েন্সি থেকে পাই, মেন টাওয়ার থেকে। কাল আমাদের পুরো ইনফরমেশন পাওয়ার পরই আমরা টেক অফের প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ ফ্রেডি, কি? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? মদনকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া ফোন করা হয়েছিল, সেটা ক্র্যাশের দিন এখানেই ছিল, এই এয়ার স্ট্রিপেই। স্যার, ফোনটা যদি এখানেই থেকে থাকে তাহলে এটা ভিতরের কোনো লোকের কাজ। কি? হ্যাঁ না স্যার, আমরা কাউকেই কোনোদিন হুমকি দিয়ে ফোন করিনি। তোমরা না করলে কি বাইরের কেউ এসে করে গেছে? এই তোমাদের সিকিউরিটি এয়ার স্ট্রিপের? যদি ওই লোকটা এখানে এসে থাকে তাহলে কিছু না কিছু তো এখানে নিশ্চয়ই ফেলে গেছে, চেক করে দেখি। স্যার, এই জায়গাটা তো পুরো পরিষ্কার, ও যদি কোথাও লুকায় তাহলে ওই হ্যাঙ্গারের কাছে কোথাও লুকিয়েছিল। ঠিক আছে, ওখানে দেখি। আপনারা আসুন আমাদের সঙ্গে। স্যার, একটা ভাঙা ফোন পেয়েছি। স্যার, আমার মনে হয় হুমকি দেওয়ার জন্য এই ফোনটাই ব্যবহার করেছিল। হতে পারে, ইউজ করে ভেঙে দিয়েছে। রেখে দাও, কিছু প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পেলে তুমি এটা? স্যার, ওখান থেকে। স্যার, এখানে। স্যার, এই দেখুন, এখানে কানের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। ফোনটাও এখানে পাওয়া গেল, আর এই চিহ্ন। এমনটা নয় তো যে ওই অপরাধী এখানে হেলান দিয়ে ফোনে কথা বলছিল আর আমাদের জন্যে ও প্রমাণ রেখে গেছে এখানে। একটা কাজ করো, এর ছবি তুলে নাও। স্যার, কানের চিহ্ন দিয়ে কিছু বোঝা যাবে? আরে কিছু না কিছু তো পাওয়া যাবে। ডক্টর সালুকাকে দেব, উনি শিওর কিছু করবেন। স্যার, 2টো লাশ পাওয়া গেছে, অঙ্কুর আর মদনের। অঙ্গদ আর মদন। আচ্ছা, সুমিত আর ওই প্লেনের পাইলট? খোঁজ চলছে স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনারা প্লিজ কাঁদবেন না, একটু শান্ত হন। দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বামীকে যারা খুন করেছে তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, হ্যাঁ স্যার, এই ফোনটা পেয়ে গেছি যে ফোন থেকে হুমকি দেওয়া ফোনটা করা হয়েছিল, কিন্তু স্যার, আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি এই ফোনটা ভেঙে দিয়েছে, যাতে আমরা ওর অবধি পৌঁছতে না পারি। স্যার, আমরা জানি এটা কে করেছে। চেনেন আপনারা? কে কে খুন করেছে? রণদীপ আর শশী। রণদীপ আর শশী কারা? হ্যাঁ স্যার, এই দুজন বিল্ডার্স। এরা চাইতো না যে আমাদের 3 জনের স্বামী এই ডিলটা করুক। জানতাম।
আমরা জানতাম যে এই ঘটনার পুরো দোষ আমাদের ঘাড়েই চাপানো হবে। আপনাদের পরিচয়? স্যার এরাই দুজন হলো সেই খুনি, রণদীপ আর শশী। জানি না এই মহিলাদের আমাদের সঙ্গে কি শত্রুতা আছে, যাই হোক না কেন আমাদের উপরই সবসময় দোষারোপ। আর আগেও একবার এরা আমাদের মিথ্যে অভিযোগে গ্রেফতার করিয়েছিল। আচ্ছা, কোন অপরাধে গ্রেপ্তার করিয়েছিল আপনাদের? আমাদেরও একটু বলুন। স্যার প্রথমবার যখন অঙ্কুরকে কল করে হুমকি দিয়েছিল, তো আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম এই রণদীপের বিরুদ্ধে। আর পুলিশ আমাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরে আমি নির্দোষ প্রমাণিত হই। হ্যাঁ স্যার, আসলে ওই হুমকি দেওয়া ফোন ওই গ্রামবাসীদের ছিল যাদের জমি এরা নিতে চেয়েছিল। হ্যাঁ, ওই গ্রামের লোকগুলো তো এখনো জেলেই আছে। তো এই বাজে কাজটা তোমরা ছাড়া আর কে করতে পারে? দেখলেন স্যার, আবার আমাদের ওপর অভিযোগ। যদি আমরাই হামলা করে থাকি তাহলে সিআইডির কাছে আমরা কেন আসবো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা ওখানে অপরাধীর কানের চিহ্ন পেয়েছি। আর ব্যাস, সেটা থেকে তো আমরা পুরোটা জেনেই যাব যে খুনি কে। এই দেওয়ালে যে কাঁচা রং ছিল, ওখানে এই যে কানের ছাপটা দেখা যাচ্ছে, এই কানের ছাপটা দেখো। কিছু দেখতে পাচ্ছ এতে? ওই কানের প্রিন্টে স্টারের মতন দেখতে কিছু ইমপ্রিন্ট আছে। আরো একটা কথা, এই যে অপরাধী, এ সমুদ্রের আশেপাশে থাকে। এইটা কিভাবে জানতে পারলেন স্যার? আমি বলছি, এই ফোনটা, এই ফোনের যে ভাঙা অংশটা, এর ওপর আমি কিছু সমুদ্রের বালি আর মাছের কাঁটার টুকরো পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যখন ওই লোকটা তার জুতো দিয়ে ফোনটা ভেঙেছিল তখন ওই বালি আর ওই মাছের কাঁটা জুতো থেকে বের হয়ে ফোনের মধ্যে চলে আসে। জুতোয় বালি আর মাছের কাঁটা হতে পারে ওই লোকটা ফিশ মার্কেটের আশেপাশে থাকে। এখানে তো দুটো ফিশ মার্কেট আছে, একটা ভার্সোভা জেটিতে আর একটা মার্ড আইল্যান্ডে। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই দুটো ফিশ মার্কেটে গিয়ে খোঁজ নাও, আর দেখো এমন কেউ আছে যে কানের মধ্যে স্টারের শেপের ইয়াররিং পড়েছে। ওই লোকটাকে আমি দেখতে পেয়েছি। ওকে স্যার। সবাই চলে এসো। ওকে স্যার। কারোর সঙ্গে মিটিং হওয়ার কথা। এই লোকটা কে চিনতে পারছি না তো। স্যার এটা তো সচিন। এয়ারপোর্ট অথরিটিজ মরে যাওয়া পাইলটদের লিস্টে এর ছবি দেখিয়েছিল। এই পাইলটটা সচিন। এই সচিন বেঁচে আছে? স্যার ও যদি প্লেন ক্র্যাশে মারা না যায় তাহলে এই এখানে লুকিয়ে কি করছে? তাই তো, সামনে আসছে না কেন? চলো গিয়ে জিজ্ঞাসা করি।
স্যার হ্যাঁ স্যার এ তো মারা গেছে। মারা গেছে। ওই দেখুন স্যার, সচিন পালাচ্ছে।